আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মনোজ দাস। আবার নজরে উঠে এসেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গত 18 মাসে দেশের বিদেশের দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে কূটনীতিক, রাজনীতিক সব ধরনের মানুষের নজর বারবার কেড়েছেন এই মানুষটি। ইদানিং গত মাস দুতিন বেশ খানিকটা ব্যাকফুটে আছেন তিনি। কথাবার্তা তার তেমন শোনা যাচ্ছে না, তবে খবর পাওয়া যাচ্ছে তিনি তার লাইন অফ অ্যাকশন পাল্টেছেন। আগে অনেক বেশি বলতেন, অনেকেই তাকে, আমিও তা বিভিন্ন আমার এর আগে বিভিন্ন এপিসোডে তাকে বলেছি যাত্রা দলের বিবেক। মাঝে মাঝে তিনি বিবেকের মতো গান গেয়ে যান, গান গাওয়ার পরে বিবেক যেমন আবার মঞ্চ থেকে বেরিয়ে গিয়ে ওই একটা জায়গায় গিয়ে বসে, গ্রিন রুমের এক সাইডে গিয়ে বসে বিড়ি খান কিংবা বিশ্রাম নেন, তিনিও তেমনই নেন, ঘুমিয়ে পড়েন। তো তিনি কথা বলতেন, এখন বলছেন না। এখন নাকি শোনা যাচ্ছে কথা বেশি বলছেন না, তবে নাকি কাজ করছেন ভেতরে ভেতরে। সেই করাটা কেমন তাই নিয়ে অনেকের আবার ভুরু কুঁচকে যাচ্ছে। ওয়াকারুজ্জামান মুখে যা বলেন, কাজে যে তার উল্টোটা করেন, এটা নতুন কথা নয়, সবাই জানেন। তবু ছোট্ট করে ইতিহাসটা একটু মনে করিয়ে দিই। 2024-এর 4 আগস্ট রাতে প্রধানমন্ত্রীকে যখন তিনি বলছেন ঢাকায় প্রবেশের সব পথ বন্ধ, আপনার চিন্তার কিছু নাই, তখন তিনি আবার সব ব্যারিকেড তুলে নিয়ে সেনাকে নির্দেশ দিয়ে ফেলেছেন যেন আন্দোলনকারীদের ঢাকা প্রবেশে বাধা দেয়া না হয়। পরদিন 5 আগস্ট সকালেও প্রধানমন্ত্রীকে তিনি বলছেন, চিন্তার কিছু নাই আপনার, ভবিষ্যতে একদিন না একদিন ঠিক খুঁজে বার করা হবে। এই চিন্তার কিছু নাই কথাটির আড়ালে কোন প্ল্যান ছিল? বঙ্গবন্ধুর শেষ জীবিত 2 সন্তানকে হত্যা করার প্ল্যান ছিল কি না? সেটা যে হয়নি, করা যায়নি, তার কৃতিত্ব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নয়, তার কৃতিত্ব ভারতের রাজনৈতিক নেতৃত্ব ও ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর। শেখ হাসিনাকে রেস্কিউ করার পুরো প্ল্যান ওয়াকারুজ্জামানকে জানিয়ে উপেন্দ্র দ্বিবেদী, ভারতের জেনারেল দ্বিবেদী হুঁশিয়ারি দিয়েছিলেন, এই প্ল্যান মাফিক কাজ না করলে, অর্থাৎ শেখ হাসিনাকে নির্বিঘ্নে নিরাপদে ভারতে না পাঠালে ভারতের ফৌজ রেডি, এক মুহূর্ত দেরি করবে না ঝাঁপিয়ে পড়তে। ওয়াকারুজ্জামান সেদিন অন্যতা করার সাহস পাননি। তবু কি চিজ দেখুন, প্রধানমন্ত্রী যখন হেলিকপ্টার ছেড়ে বায়ুসেনার বিমানে উঠছেন, তখনও ভাজা মাছটি উল্টে খেতে জানেন না, এমন মুখ চোখ করে ফোন করছেন প্রধানমন্ত্রীকে। আমার উপর বিশ্বাস রাখতে পারলেন না স্যার? আবার দেখুন, সেই 5 আগস্ট বিকালে সংবাদ সম্মেলনের কথাটা মনে করুন একবার। নিজেকে সর্বশক্তিমান আল্লাহর জায়গায় বসিয়ে নিয়েছেন, বসিয়ে ঘোষণা দিলেন, আপনাদের জানমালের দায়িত্ব আমি নিলাম। পরক্ষণে পাল্টি খেয়ে বললেন, জামাতের আমির সহ অন্যান্য দলকে নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসার কথা, নতুন সরকার গড়ার কথা। নতুন সরকার যখন গঠিত হবে, তখন পাবলিকের জানমালের দায়িত্ব নিজের ঘাড়ে নেয়ার কথা কেন বলতে গেলে হে? মেনে নিলাম শেখ হাসিনা দেশ ছেড়েছেন, ষড়যন্ত্র সফল, সেই আনন্দ চেপে না রাখতে পেরেই বলে ফেলেছেন, তাই না? কিন্তু বলেছেন যখন, তখন তো কথা রাখার জন্য কাজ করা উচিত ছিল, তাই না? কিন্তু জেনারেল সাহেবের জন্মই তো কথা না রাখা, বড় বড় বুকনি মারা, অথচ কাজের বেলা লবডঙ্কা আর বিশ্বাসঘাতকতার লগ্নে জন্ম। তাই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে নেমেছে সেনাবাহিনী, কিন্তু মবের রাজত্বে দেশের সাধারণ মানুষের প্রাণ
ওষ্ঠাগত। ওয়াকারুজ্জামানের মুখে কুলুপ। যদিও গোপালগঞ্জে ছাত্র নেতাদের বাঁচাতে সেনাবাহিনীর সেই তৎপরতা, গুলিবর্ষণ, নির্বিচারে মানুষ খুন করাতে তার জুড়ি কিন্তু নেই। কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। ওয়াকারুজ্জামান খুব ভালো করেই বুঝে গেছিলেন যে পাবলিকের কাছে দেশপ্রেমিক বাহিনীর নাক কাটা যাচ্ছে মোহাম্মদ ইউনূসের শাসনকালের দৌলতে। তাই ইমেজ ধরে রাখতে কিছু বাতেলা দিতে হবে। সুতরাং শুরু হলো বাতেলা দেওয়ার পালা। ওই যে বললাম, যাত্রা দলের বিবেকের মতো, এটা ঠিক নয়, সেটা ঠিক নয়, আমাদের পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি উচিত নয়, ইত্যাদি ইত্যাদি। তাতে কাদা ছোড়াছুড়ি যে বন্ধ হলো তা নয়। জেনারেল সাহেব ভেবে নিলেন বন্ধ হোক না হোক, বলাটা তার কাজ, সেটা তিনি করেছেন। আর কি করবেন? অতএব ঘুমাও, এবার ঘুমিয়ে পড়ো। পরে কয়েক মাস ধরে চললো তার এই ঘুমিয়ে থাকা। আর মাঝে মাঝে ঘুম ভেঙে যাওয়ার পর কিছু কিছু আলাপ, সেই সব আলাপকে প্রধান উপদেষ্টা, কি আলাপ আপনাদেরও তো মনে আছে, ডিসেম্বরের মধ্যেই ভোট করতে হবে, আওয়ামী লীগকে নির্বাচনে মানে একটা রিফাইন্ড আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য তার সব মিটিং টিটিং ইত্যাদি। মানে তিনি সেনাবাহিনীর প্রধান নন, রাজনৈতিক নেতা হয়ে গেছেন। তো তার সেই সব আলাপকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, ও হ্যাঁ, আরো একটা বড় আলাপ ছিল তার, চট্টগ্রামকে তুলে দেওয়া যাবে না আমেরিকার হাতে, তারপরে বন্দর দেয়া যাবে না, ওই যে হিউম্যান করিডর দেয়া যাবে না, এইসব কিন্তু সবই দেয়া হয়ে গেছে। তারপরেও তিনি স্পিকটি নট, একেবারে চুপ। কারণ সেই তার দাবিগুলোকে প্রধান মানে আলাপকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস প্রলাপ হিসেবে বিবেচনা করে আস্থা করে ফেলে দিয়েছেন। জেনারেল ওয়াকার কি গর্জে উঠেছেন? একদমই নয়। তিনি কোনো প্রাণঘাতী মিসাইল বা রকেট যে নন, তিনি যে বাচ্চার হাতের সস্তা খেলনা হাওয়াই রকেট, সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন। আগুন দিলে ফুস করে জ্বলে ওঠে, একটু হুস করে খানিক ওপরে ওঠে, তারপর ধুস করে আবার নেমে যায়, নিভে যায়। গত ৩-৪ মাসে ওয়াকারুজ্জামানের বারুদ খতম। এখন ইউনূসের পদসেবা ছাড়া গতি নেই। এই পদসেবা এতটাই নির্লজ্জ যে তিতিবিরক্ত ভারত পর্যন্ত ওয়াকারের সঙ্গে সম্পর্ক কেটে দিয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঢাকায় বেগম জিয়ার জানাজায় গিয়ে দেখা পর্যন্ত করেননি ওয়াকারের সঙ্গে। ওয়াকার সাহেব নিকম্মা বটে, ভীতু গোছের মানুষ বটে, তবে নিজের ভালো বোঝেন খুব ভালো। তাই জামাতের ছাত্র শিবিরের ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও বাল্যবন্ধু জয়কে ধরে তার বাড়িতে হত্যে দিয়ে পড়ে শেখ হাসিনার বিশ্বাস অর্জন করতে পেরেছিলেন এবং বেশ কয়েকজনকে টপকে সেনাপ্রধান হতে পেরেছিলেন। বাংলাদেশের গোয়েন্দা বিভাগ গোয়েন্দারা কিন্তু শেখ হাসিনাকে নিষেধ করেছিল যে একে যেন দেবেন না। ভারতের গোয়েন্দারাও শেখ হাসিনাকে বলেছিল, কিন্তু শেখ হাসিনা একে আত্মীয়, তার উপরে ছেলের বন্ধু, তারপর ওই যে যাকে বললাম না তেল দেয়া, সেই ব্যাপারেও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান খুব জবরদস্ত। ফলে তিনি সেনাপ্রধান হয়ে গেলেন। তারপর কি হলো? 2 মাসের মধ্যে প্রধানমন্ত্রীর পতন ঘটিয়ে বিশ্বাসের প্রতিদান দিলেন। এর একটাই অর্থ, তা হলো নিজের ভালোটা ভালো বোঝেন জেনারেল। আর এর নবতম নিদর্শন হলো যে রাজনীতির ঘরের লোক তিনি সেই ছেলেবেলা থেকে গত 18 মাস যে রাজনীতির সঙ্গে আঠার মতো জড়িয়েছিলেন তিনি, সেই রাজনীতির বিরুদ্ধে নাকি হঠাৎ চলে গেছেন। এই নিয়ে জোর খবর বাংলাদেশে। খবর দুটো খবরের কথা অন্তত বলি। দুটো ব্যাপারে এর নাকি স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এক, জামাতের প্ল্যান অনুযায়ী যে রদবদল হতে যাচ্ছিল সেনাবাহিনীতে, সেই প্রক্রিয়ায় ব্রেক কষে দিয়েছেন ওয়াকারুজ্জামান। গত 18 মাসে এই একটা মাত্র গুরুত্বপূর্ণ কাজ করলেন জেনারেল জামান। একটু পরিষ্কার করে বলা যাক বিষয়টা।
বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ রদবদল হওয়ার কথা ছিল জানুয়ারি 2026-এর এই শেষে। এখনো চলছে সময়টা, কিন্তু আপাতত আটকে গেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এটি আটকে দিয়েছেন, এই রদবদল। এই ঘটনাটি সাধারণ নির্বাচনী বিবেচনার চেয়ে অনেক গভীর রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হলো চিফ অফ জেনারেল স্টাফ, যা সেনাবাহিনীর অপারেশনাল নেতৃত্ব পরিচালনা করে। লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এই পদে অবস্থান করছিলেন এবং জানুয়ারি 21, 2026-এ অবসর গ্রহণের জন্য প্রস্তুতিমূলক ছুটিতে চলে গেছেন তিনি। তার স্থল অভিষিক্ত হতে নির্ধারিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান, যিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এই পদে আছেন। সিজিএস পদটি ওই যে জেনারেল শামীম যে পদে আছেন, মানে তিনি রিটায়ার করার মুখে, তো তিনি তো ছুটিতে গেছেন বললাম, এবং তার জায়গায় যিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও, এই পিএসও হচ্ছেন এস.এম. কামরুল হাসান। তিনি এই সিজিএস পদে আসার কথা ছিল। সিজিএস পদটি সেনাবাহিনীর বাজেট, সামরিক কৌশল এবং অপারেশনাল পরিকল্পনার মূল নিয়ন্ত্রক। এই পদটি সেনাবাহিনীর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অন্যতম কেন্দ্রীয় ভূমিকা পালন করে। এখন এরপরে হচ্ছে প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ। এই পিএসওর পদটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি সরাসরি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অফিসের অধীনে কাজ করে এবং সামরিক বেসামরিক সম্পর্কের সেতু বন্ধন করে। লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান যখন সিজিএসে পদোন্নত হতেন, তখন এই পদে আসার প্রস্তাব ছিল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানের, যিনি চতুর্থ পদমর্যাদার সামরিক অফিসার হিসেবে কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্ব পালন করছেন। কোয়ার্টার মাস্টার জেনারেল বা কিউএমজি লজিস্টিক্স এবং সরবরাহ চেন পরিচালনার দায়িত্বে এই পদটি লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের থেকে এটা লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমানের কাছে হস্তান্তরিত হওয়ার প্রস্তাব ছিল। লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমান তখন সেনা প্রশিক্ষণ ও মতবাদ কমান্ড, যেটা 8 ডক, তার জেনারেল অফিসার কমান্ডারের দায়িত্বে। জাতীয় প্রতিরক্ষা কলেজ এছাড়া এনডিসি, তার যে কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, যিনি সেনা প্রধানের পরে সব থেকে বয়োজ্যেষ্ঠ বা সিনিয়র মোস্ট অফিসার, তিনি এনডিসির কমান্ড্যান্ট পদে ছিলেন। তিনি জানুয়ারি 2027 পর্যন্ত পদে থাকার নির্ধারিত সেবাকাল পূর্ণ করার আগেই অবসরে তাকে পাঠাবার চেষ্টা চলছিল। এছাড়া পদাতিক বিভাগের জেনারেল অফিসার কমান্ডারদের প্রস্তাবিত রদবদলে অন্তত 4টি পদাতিক বিভাগের কমান্ডারদের স্থানান্তর বা ট্রান্সফার জড়িত ছিল। যেমন 9ম পদাতিক বিভাগ সাভার, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পদাতিক বিভাগ, মেজর জেনারেল সারোয়ার ফরিদ এই পদে তার আসার কথা ছিল। ফরিদ আগে ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগের পরিচালক জেনারেল। এছাড়া 11 পদাতিক বিভাগের বগুড়ার মেজর জেনারেল নাজিম উদ্দিন দাওলার জন্য একটা নিয়োগ ছিল এবং বগুড়া এলাকার কমান্ডার হিসেবে তারও পদোন্নতি প্রস্তাবিত ছিল। এছাড়া 24তম পদাতিক বিভাগ, সেখানে মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ে পদোন্নত করার প্রস্তাব ছিল। এই সমস্ত রদবদল পাকিস্তানের আইএসআই ও জামাতের পরিকল্পনা অনুযায়ী তৈরি ছিল লিস্ট।
কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে আটকে গেল। রদবদল স্থগিত যে হয়ে গেল, এর কারণটা কি, প্রেক্ষাপটটা কি? গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই রদবদলটি সাধারণ নির্বাচনী বিবেচনায় স্থগিত হয়নি, বরং সেনাপ্রধান যদিও সেই কথাটাই বলছেন যে নির্বাচনের আগে এই ধরনের এটা করা উচিত নয়, কারণ তাতে অন্যরকম বার্তা যায়, সুতরাং এটা বন্ধ রাখা হোক, এতে তিনি এটা আটকে দিয়েছেন। কিন্তু আসল কারণ হলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এটা আটকে দিয়েছেন কারণ তিনি এটিকে একটি নরম অভ্যুত্থান বা সফট কু হিসেবে চিহ্নিত করেছেন। এই কুয়ের মধ্যে কারা জড়িত? বিভিন্ন সামরিক অফিসারদের সাথে প্রত্যক্ষভাবে জড়িত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি আমেরিকার সিআইএ এবং আইএসআই এর সাথে মিলেমিশে এই রদবদলের যে ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন। তিনি লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সিজিএস এবং লেফটেন্যান্ট জেনারেল ফৈজুর রহমানকে পিএসও পদে রাখার পরিকল্পনা করেছিলেন, যা সামরিক বাহিনীর ওপর বেসামরিক নিয়ন্ত্রণ শক্তিশালী করত। অর্থাৎ সামরিক বাহিনীর ক্ষমতার হস্তান্তর হয়ে যেত বেসামরিক সরকারের হাতে। খলিলুর রহমান জামাতি ইসলামের সাথে সংযোগ স্থাপন করেছেন। অনেকেই বলছেন যে তিনি নাকি বিএনপির সাথেও একটা সমঝোতায় এসছেন, এটা যদিও সত্যি নয় বলেই আমার মনে হয়। এবং ফেব্রুয়ারি 12 নির্বাচনে একটি সম্ভাব্য ভবিষ্যৎ সরকারে তিনি যাতে এনএসি হিসেবে তার অবস্থান সুরক্ষিত রাখতে পারেন তারও চেষ্টা করেছেন, সেই চেষ্টাই এগুলো করেছেন। কিন্তু এত সাধারণ কারণ তিনি নন, তিনি তো মূলত আমেরিকার মানুষ। লেফটেন্যান্ট জেনারেল ফৈজুর রহমান, যিনি জামাতে ইসলামীর খুব ঘনিষ্ঠ বলে পরিচিত, তিনি পিএসও থেকে পরবর্তীকালে সেনাপ্রধানের পদে উন্নীত হওয়ার মুখে ছিলেন পরিকল্পনা মাফিক। এই পরিস্থিতিতে জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি 2027 জুন পর্যন্ত পদে থাকার কথা যার, তিনি নিজের ভবিষ্যৎটা আক্রান্ত দেখতে পেয়েছেন এবং সেনাবাহিনীর স্বাধীনতা বজায় রাখার কারণ দেখিয়ে ও লেট এ নিউ গভর্নমেন্ট কাম অ্যান্ড টেক দ্য ডিসিশন, এই কথা বলে এই রদবদল তিনি প্রতিরোধ করেছেন। রদবদলের ব্যর্থতার কি ফলাফলটা, সেটাও দেখার মতো। জানুয়ারি 21-22 এই কয়েকদিন আগে লেফটেন্যান্ট জেনারেল শামীম এলপিআর এ প্রবেশ করার সময় সেনাপ্রধান এই পদক্ষেপটি দ্রুত আটকে দিয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল শামীম সেনা দপ্তরে একটি আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান পেয়েছিলেন, তবে পদোন্নতির ব্যবস্থা এখন অপূর্ণ রয়ে গেছেন। অবসরকালীন অবস্থায় অফিসাররা পুরো আর্থিক সুবিধা পান কিন্তু কোনো আনুষ্ঠানিক দায়িত্ব রাখেন না। এই রদবদলের পরিকল্পনা সামরিক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ভারসাম্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ভূমিকা পালন করেছে। এই যে 5ই আগস্টের যে ঘটনা, সেটাও সেনাবাহিনী মূলত ছিল তার পেছনে। তারপরেও যদি এই ধরনের সিদ্ধান্তগুলো, সেগুলো অনেক বড় কৌশলগত এবং রাজনৈতিক প্রভাব রেখে দেয়। তাহলে শেষ বিচারে কি দাঁড়ায়? বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে নির্ধারিত রদবদলে সিজিএস, পিএসও, কিউএমজি সহ মূল পদগুলো জড়িত ছিল, যা একযোগে 3 থেকে 4 জন লেফটেন্যান্ট জেনারেলকে প্রভাবিত করত। এই রদবদলটি সাধারণ প্রশাসনিক ব্যবস্থার চেয়ে বেশি একটা রাজনৈতিক কৌশল ছিল, যা সেনাপ্রধান হস্তক্ষেপ করে ব্যর্থ করে দিলেন। আগেই বলেছি, এটা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে খুবই বিরল ঘটনা। ওয়াকারুজ্জামান এই প্রথম ভেস্তে দিলেন আইএসআই জামাত ইউনূসের বড় সড় পরিকল্পনা। আরো একটা কাজ করেছেন ওয়াকারুজ্জামান, সেটা এরকম: জামাতের পরিকল্পনা ছিল ভোট কেন্দ্র লুটপাট করে গায়ের জোরে নির্বাচনকে সপক্ষে নিয়ে আসা।
গণভোটে হ্যাঁ ভোট পেয়ে জিতে সংবিধানকে গুরুত্বহীন করে দেশটাকে আফগানিস্তান করে তোলা, সংসদ ভোটে জিতে ক্ষমতা কুক্ষিগত করা। এর জন্য দরকার ছিল কি? জামাতের প্ল্যান ছিল সেনাবাহিনীকে ভোট কেন্দ্র থেকে দূরে সরিয়ে রাখা। এখানেও বাদ সেধেছেন ওয়াকারুজ্জামান। সরকার এবং জামাতের নিষেধ সত্ত্বেও সেনাপ্রধান সিদ্ধান্ত নিয়েছেন সমস্ত বুথ থাকবে সেনার প্রত্যক্ষ নিয়ন্ত্রণে। এই সিদ্ধান্তেও জামাত রুষ্ট। এখন প্রশ্ন, জেনারেল জামানের হলোটা কি? তিনি কি আবার ডিগবাজি খেতে চলেছেন, নাকি এটাও তার আর একটা ছলনা, যেরকম ছলনাতে তিনি রীতিমতো সিদ্ধহস্ত? কূটনীতির বিশ্লেষকরাও ঠিক বুঝতে পারছেন না যে ওয়াকারের মনে কি আছে। এক দলের বক্তব্য, ওয়াকারুজ্জামান বুঝেছেন সব দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে ফেলে বাংলাদেশে চরম কোনো ব্যবস্থার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভারত। আর দেরি না করে তাই ওয়াকারুজ্জামান ভেবেছেন তাকেও একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ভারতকে ছাড়া বাংলাদেশের বাঁচা যে সম্ভব নয়, পাকিস্তান কিংবা আমেরিকা কেউই যে বাংলাদেশকে বাঁচাতে পারবে না, সেটা ভালোই জানেন জেনারেল। গত 1.5 বছর একাধিকবার বলেছেন সে কথা। তবু নিজের আখের গোছাতে একই সঙ্গে ইউনূস এবং ইউনূসের জামাতের সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন। কিন্তু এখন দেখছেন আর সেভাবে চলা সম্ভব নয়। দু নৌকোয় পা রেখে আর চলা সম্ভব নয়। ভোটে জামাত জিতলে তার চেয়েও ওবিডিয়েন্ট সার্ভেন্ট, ওয়াকারুজ্জামানের চেয়েও ওবিডিয়েন্ট সার্ভেন্ট মজুদ আছে জামাতের কাছে। সুতরাং ভোট হয়ে গেলে ওয়াকারুজ্জামানের বিদায় নিশ্চিত, এটা বুঝেছেন ওয়াকারুজ্জামান। সুতরাং চেঞ্জ দ্য লাইন। আবার এমনও হতে পারে যে সেনার তত্ত্বাবধানে থাকা ভোট কেন্দ্রে ইউনূস বা জামাতের পক্ষে থাকবে ছাপ্পা ভোটের ব্যাপক ব্যবস্থা। আর হয়তো সেই ব্যবস্থাটাই করেছেন ওয়াকারুজ্জামান। তার জন্য আগে একটু অন্যদিকের খেলা খেলছেন, ছলনার খেলা, যাতে জামাতের বিজয় অনিবার্য হয়। বাংলাদেশের রাজনীতিতে কিন্তু মনে রাখবেন কোনো কিছুই অসম্ভব নয়। আপাতত যেই ঘটনাটা আমাদের দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এই যে বছরের পর বছর আমাদের লুঙ্গির তলাতে আমাদের আশেপাশে আওয়ামী লীগ সেজে বিভিন্ন জায়গাতে এসেছে, আমরা সত্যি কথা বলেন তো যে এই ছাত্রলীগকে আমি সমালোচনা করিনি, করেছি তো, খুব বাজে ভাষাতে সমালোচনা করেছি। কি শাস্তি দিবেন এটা আমাকে? আপনি এটার জন্য কি শাস্তি দিবেন? আজকে যখন এগুলা দেখি তখন মনে হয় যে হ্যাঁ, এটা চিন্তা করেছি যে দলের ভালোর জন্য বলছি। এখন মনে হচ্ছে যে আমরাও কি এই পুরো প্রক্রিয়াতে এই রাজাকারের বাচ্চাদের একটা সহায়ক বাহিনী হিসেবে, আমরাও কি ওই আলবদর বাহিনী হিসেবে ছিলাম? এখন খালি নিজের দিকে তাকাই আর এগুলো মনে হয় যে আমরা এই সংগঠনকে, এই ছাত্রলীগের ছেলেপেলেদেরকে ওই কাঁধের মধ্যে গিয়ে বাবারে কি সমস্যা, বা ওদের সাথে আমরা কোনোদিন ডায়লগ না দিয়ে, কথা না বলে, তাদেরকেও তো আমরা নানান ভাবে সুশীল সেজে বিতর্কিত করেছিলাম। আজকে এগুলোর জন্য প্রচন্ড আফসোস লাগে, বুঝছেন আসেল ভাই? আপনার মনে আছে, আপনারও খুবই কাছের লোক, আপনি চেনেন, ওই যে ওই মেয়েটার নাম কি, ওই যে হন্তদন্ত বলেছিল আওয়ামী লীগের অফিসে ধর্ষণ হচ্ছে, কি নাম যেন ওই গাধিটার নাম? ওই এরা যখন কেঁদে কেঁদে বলতো ভাইয়া জানেন আমি কত কষ্টে আছি মেয়েটাকে নিয়ে। তারপরে আমার মনে পড়ে যে জান্নাতুন নাইম প্রীতি, এই মেয়েটা যখন বিপদে পড়লো রাজশাহীতে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি যে মেয়েটা যাতে ভালো থাকে। আমি বিভিন্ন, এমনকি তার বিরুদ্ধে যে মামলা হয়েছে, আমি চেষ্টা করেছি যে থাক, মামলাটা না হোক, বুঝিয়েছি, এবং সে যাতে ফ্রান্সে যেতে পারে সেটার জন্য ব্যক্তিগতভাবে আমি রেফারেন্স লিখেছি। আমার চিন্তাটা কি ছিল জানেন? যে এই মানুষগুলো মুক্তিযুদ্ধের পক্ষে, এদের বিরুদ্ধে এমন হলে এদেরকে ভালো রাখা আমাদের জন্য জরুরি। বিশ্বাস করেন, একেবারে বোনাফাইড, একেবারে সরল বিশ্বাসে আমি অনেকগুলো মানুষকে প্রমোট করেছি। আরিফ রহমান, কে জানতো এটা একটা আস্ত রাজাকারের বাচ্চা? কে জানতো? আজকে প্রত্যেকটা মানুষ কিরকম ধোকা দিয়েছে। আপনার তো মনে আছে, এই আরিফ রহমানকে যখন অমির রহমান পিয়াল ভাই ওনারা বলতো যে এটা একটা শিবির, তখন পিয়াল ভাইদের কথা শুনে কষ্ট পেতাম যে কি বলে। এখন তো ওনাদের কথাই প্রমাণিত হয়েছে। আজকে আমাদের ছাত্রলীগের ছেলেদেরকে আমরা প্রমোট করিনি, আমাদের ছেলেরা আজকে জেলে পচে মরছে। আমি আমার
আমি লজ্জিত, আমি দুঃখিত, আমি কষ্টে জর্জরিত যে আমাদের মেধাটা তো এদের পক্ষে কাজে লাগাতে পারতাম। আজকে আমরা এদেরকে দেখি আর মনে হয় যে জেসাস ক্রাইস্টের মতো এদেরকে আমরা ক্রুশবিদ্ধ করেছি। আজকে সাদ্দামের এই কাহিনী আমার জন্য তো ট্রমাটাইজ, আমার জন্য তো ভয়ঙ্কর রকমের এক ডিপ্রেসিং একটা ঘটনা। আমি জানি না এটা থেকে কিভাবে উত্তরণ হব আমাদের, আই ডোন্ট নো। আমি কোনোদিন ছাত্রলীগের রাজনীতি করিনি, বাংলাদেশ আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনে আমার কোনো পদ পদবি নাই। কিন্তু যেহেতু আমার বাবা বাংলাদেশ আওয়ামী লীগের একজন সদস্য, পারিবারিক ভাবে বড় হয়েছি আওয়ামী লীগের পরিবেশে, আওয়ামী লীগের একটা পরিবারে বড় হয়েছি, ফলে এই দলটা ছিল আমাদের অনেকটা নিঃশ্বাসের মতো একটা জায়গা। মানে আমাদের গোষ্ঠী সবাই জানে যে উকিল সাহেব হচ্ছে অন্ধ আওয়ামী লীগার। আমরা বড় হয়েছি আসলে এই পরিবেশেই। কিন্তু মাসুদের ঘটনাটা আমার জীবনে আমাকে প্রথমবারের মতো, মাসুদ এবং তোফাজ্জল এই দুটো ঘটনা আমাকে ভয়ঙ্কর ভাবে ছুঁয়ে গিয়েছিল। বিশেষ করে যখন মাসুদকে মেরে ফেলা হয়, মাসুদ মৃত্যুর আগে বলেছিল আমার একটু পানি দেন ভাই। পানির বদলে তার সামনে মাইক্রোফোন ধরা হয়েছিল কি হয়েছে এটা জানার জন্য। সালাউদ্দিন আম্মার যখন খুব গর্ব করে এগুলো বলছিল, এবং আজকেও যখন সালাউদ্দিন আম্মার নিজে শিক্ষকদের পদত্যাগপত্র নিজে লিখে এনে সে স্বাক্ষর করায়, আমি খালি তাকিয়ে তাকিয়ে বাংলাদেশকে দেখেছি। তোফাজ্জলকে বলেছিল, তোফাজ্জল খাওয়া কেমন লাগে? আরে পাগল ছেলেটা, বুঝতেই পারেনি তাকে একটু পরে মেরে ফেলা হবে। আমি খুব বেশি কিছু আপনাকে বলবো না, যা করার করে দেখাবো। আমি আজকে আপনার এই লাইভেও আমি কিচ্ছু বলতে আসবো না, শুধু আমি আপনাকে শামসুর রহমানের একটা কবিতা আবৃত্তি করে আমি আমার বক্তব্য শেষ করব। যারা বোঝার তারা বুঝবেন, যারা না বোঝার তারা বোঝার চেষ্টা করবেন। আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ণ পক্ষ দিয়েছিল সেটে, মগজের কোষে কোষে যারা পুঁতেছিল আমাদেরই আপনজনের লাশ, দগ্ধ রক্তাপ্লুত যারা গণহত্যা করেছে শহরে, গ্রামে, টিলায়, নদীতে, খেতে ও খামারে, আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়েও অধিক পশু সেই সব পশুদের। ফায়ারিং স্কোয়াডে ওদের সারিবদ্ধ দাঁড় করিয়ে নিমেষে ঝাঁ ঝাঁ বুলেটের বৃষ্টি ঝরালেই সব চুকে বুকে যাবে, আমি তা মানি না। হত্যাকে উৎসব ভেবে যারা পার্কে, মাঠে, ক্যাম্পাসে, বাজারে বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বিভৎস গন্ধ দিয়েছে ছড়িয়ে, আমি তো তাদের জন্য অমন সহজ মৃত্যু করি না কামনা। আমাকে করেছে বাধ্য যারা আমার জনক জননীর রক্তে পা ডুবিয়ে দ্রুত সিঁড়ি ভেঙে যেতে, ভাসতে নদীতে আর বন বাদারে শয্যা পেতে নিতে। অভিশাপ দিচ্ছি আমি সেই সব দজ্জালদের, অভিশাপ দিচ্ছি ওরা চিরদিন বিদীর্ণ গলায় নিয়ত ব্যারাক বয়ে গলিত নছর মৃতদেহ। অভিশাপ দিচ্ছি প্রত্যহ দিনের শেষে ওরা হাঁটু মুড়ে এক টুকরো শুকনো রুটি চাইবে ব্যাকুল, কিন্তু রুটি প্রসারিত থাবা থেকে রইবে 10 হাত দূরে সর্বদাই। অভিশাপ দিচ্ছি ওদের তৃষ্ণায় পানপাত্র প্রতিবার কানায় কানায় রক্তে উঠবে ভরে, যে রক্ত বাংলায় বইয়ে দিয়েছে ওরা হিংস্র জোয়ারের মতো। অভিশাপ দিচ্ছি আকণ্ঠ বিষ্ঠায় ডুবে ওরা অধীর চাইবে ত্রাণ, অথচ তাদের দিকে কেউ দেবে না কখনো চলে এক খণ্ড দড়ি। আমি শামসুর রহমানের মতো অভিশাপ দিব না। আমার বুকের ভেতর দগদগে আগুন, আমার বুকের ভেতর দাউ দাউ করে জ্বলছে এক আশ্চর্য আগুন। একদিন এই আগুন কোথায়, কাকে, কতটা, ঠিক কোন পর্যন্ত পোড়াবে আমি জানি না। আজকে লক্ষ লক্ষ ছাত্রলীগের শরীর পুড়ছে, মন পুড়ছে। আমি আজকে শেষ কথাটা বলার জন্য এতটুকু শুধু অনুরোধ করব যে ছাত্রলীগের যেই ছেলেটি আজকে থেকে 50 বছর আগে, আজকে যিনি প্রৌঢ়, আজকে যার বয়স অনেক বেশি কিন্তু একদিন ছাত্রলীগ করতেন, কিংবা যিনি আজকে একদম নবীন ছাত্রলীগ, যিনি পণ করেছেন যে না এই রাজনীতিটা থাকবেন না, কিংবা যিনি পণ করেছেন যে এর শেষ দেখে ছাড়বেন, আমি প্রত্যেকটি ছাত্রলীগের কর্মীকে আজকে নিজ নিজ অবস্থানে দাঁড়িয়ে শপথ করতে বলি এবং বলি, সিম্পলি প্রতিশোধের শপথ নিন এবং একত্রিত হন এবং ভাবুন এদেরকে এই বাংলার মাটি থেকে কিভাবে চিরতরে উপড়ে ফেলা যায়। কোনো অভিমান না, কোনো বিষণ্ণতা না, কিচ্ছু না, সিম্পলি ক্রোধ এবং প্রতিশোধের আগুন যারা প্রত্যেকের গায়ে চলে। আজকে যদি কোনো সন্তান মনে করে যে রাজনীতিতে ছেড়ে দেবে,
বা 1 মাস আগে, 2 মাস আগে, 1 বছর আগে সিদ্ধান্ত নিয়েছে ফিরে আসুন। এই প্রতিশোধ নেওয়ার পর আপনি রাজনীতি ছেড়ে দিয়েন। আমি বলে রাখি যে কোনোদিন আমার রাজনীতির ভাগ্য ভবিষ্যৎ কি আই ডোন্ট কেয়ার। আমি শুধু আজকে এত দূর থেকে আমি এই সাদ্দামের ওয়াইফ এবং বাচ্চা এই শরীর ছুঁয়ে একটা শপথ করলাম, এইটার শেষ দেখব, এইটার প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত নিজেকে কোনোদিন মনে করবো না আমি মানুষ হতে পেরেছি। যেই দিন প্রতিশোধ নিব, তোর কবর যেদিন ছুঁতে পারবো সামনে গিয়ে, যে বোন রে, আর ওই বাচ্চাটাকে বলতে পারবো যে বাবা এই শোধ নিয়েছি, সেই দিন মনে করব আমার এই জীবন সার্থক হয়েছে।